গল্পের শুরুতেই আমরা হ্যান্ডসাম ক্যাপ্টেন হানকে দেখতে পাই, যে কিনা জঙ্গলের মধ্যে কিছু ইল্লিগাল ব্যবসার খবর পাওয়া মাত্রই নিজের বাইক নিয়ে ক্রিমিনালদের ধরার জন্য বেরিয়ে পড়ে। তো যেতে যেতে হঠাৎই হান একটা গাড়ি দেখতে পেলে এবার ওই গাড়িটাকে তাড়া করছিল। আর কিছুক্ষণ পর হান ওই গাড়ির সামনে চলে আসলে গাড়ি থেকে ন্যান নামে এই কিউট মেয়েটা নেমে আসে। তো হান ওকে বলে, আমার কাছে খবর আছে তুমি কিছু ইল্লিগাল জিনিস পাচার করছো, তাই আমি তোমার গাড়ি চেক করব। যদিও ন্যান হানের কথা মানতে না চাইলে হান ন্যানকে গাড়ির মধ্যে হোল্ড করে দিয়েছিল। এতে তো ন্যান বলতে থাকে ও কোনো ইল্লিগাল কাজ করছে না। যদিও হান ওর কথা বিশ্বাস না করেই এবার ওর গাড়ি চেক করতে গেলে ন্যানও প্রচন্ড রেগে গেছিল। এমনকি ও তো হানকে একটা চড়ও মেরে দেয়। তো হানকে মারতে গিয়ে এবার ন্যানের চশমাটা খুলে গেলে হান তো ন্যানকে দেখে অবাক নজরে তাকিয়েছিল। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখতে পাই, যেখানে কিছু গুন্ডারা ন্যানকে নিয়ে যাচ্ছে আর রক্তাক্ত অবস্থায় হান মাটিতে পড়ে রয়েছে। তো এই থেকে বোঝা যায় যে হান আর ন্যান একে অপরের পূর্ব পরিচিত। কিন্তু ন্যান হানকে চিনতে না পারলেও হান ন্যানকে চিনতে পেরে গেছিল। এবার কেন ন্যান হানকে চিনতে পারলো না সেটা আমরা পরে জানতে পারবো। তো এর মধ্যেই ওখানে আরেকটা গাড়ি চলে আসলে হান এবার ন্যানকে জড়িয়ে ধরে সাইড করে নেয়। আর এর মধ্যেই ওখানে এক গুন্ডার লিডার আসে, যে কিনা ওর বিজনেস কার্ড দিয়ে হানকে বলে, আমি এখন অনেক বদলে গেছি, তাই তোমরা যদি আমার সাথে কোনো বিজনেস ডিল করতে চাও তো এই কার্ডে থাকা নাম্বারে যোগাযোগ করো। যদিও হান ওই গুন্ডাদের লিডারকে পাত্তা না দিলেও ন্যান ওই গুন্ডার লিডারকে দেখে চিনতে পেরে যায় যে ও ওকে ইনভেস্টিগেশন করার জন্যই এই জঙ্গলে এসেছে। তাই ও তাড়াতাড়ি গুন্ডাটার কার্ড নিয়ে নিলে এবার ওই গুন্ডাটারও ন্যানকে দেখে কিছু একটা মনে পড়ে। তবে তখনই হান ন্যানের নিয়ে ওই কার্ডটা গুন্ডাটাকে ফিরিয়ে দিয়ে বলে, আমরা তোমাদের সাথে কোনো রকম কথা বলতে চাই না। এই শুনে গুন্ডার লিডার ওখান থেকে চলে গেলে হান এবার ন্যানকে জিজ্ঞেস করে, তুমি এই ঘন জঙ্গলে কেন এসেছো? তো ন্যান বলে, আমি একজন রিপোর্টার আর এখানে কিছু ইনভেস্টিগেশন করার জন্যই এসেছি। এর মধ্যেই হান দেখতে পায় যে ন্যানের পায়ে চোট লেগেছে, যে কারণে হান এবার ন্যানকে তুলে নিয়ে ওর ক্যাম্পে চলে আসে। তো ওই ক্যাম্পেই আমরা হানের একজন ফ্রেন্ডকে দেখতে পাই, যে কিনা পেশায় ডক্টর ছিল। যদিও ওই ডক্টর হানকে পছন্দ করত, তাই ও হানের সাথে অন্য কোনো মেয়েকে দেখে অনেক বেশি জেলাস ফিল করে। তো মেয়েটা এবার হানকে রুম থেকে বের করে ন্যানের ট্রিটমেন্ট শুরু করে। আর কথায় কথায় ন্যানকে বলে অনেক মেয়েরাই নাকি হানের পেছনে পাগল রয়েছে। যদিও হান একজন হার্টলেস পার্সন, তাই ওকে পছন্দ করে কোনো লাভ নেই। যদিও ন্যান ওই ডাক্তারের কথায় পাত্তা না দিয়ে বেরিয়ে আসে। আর বাইরে এসে ন্যান এবার হানের অন্য এক কালিগকে দেখতে পেলে ও এবার ওই কালিগের থেকে হানের ব্যাপারে খোঁজ খবর করছিল। অন্যদিকে হান শাওয়ার নিতে নিতে ন্যানের ব্যাপারেই ভাবছে, যেখানে ওর মনে পড়ে যে স্কুল টাইমে ওরা দুজন একসাথে অনেক বেশি মজা করত। এমনকি স্কুল টাইম থেকেই ওদের দুজনের মধ্যে একটা রিলেশন ছিল। যদিও পরবর্তী সময় এমন কিছু ঘটে যে কারণে ওদের আলাদা হতে হয়। তখনই ন্যান হানের কলিগের থেকে ওর ফোন নাম্বার নিয়ে হানকে ফোন করলে আমরা দেখতে পাই হানের ফোনে ন্যানের নাম্বারটা আগে থেকেই সেভ করা রয়েছে। যদিও হান এখন ন্যানের ফোন ধরে না, যে কারণে ন্যান হানকে খুঁজতে খুঁজতে ওর রুমের বাইরে চলে এসেছিল। আর ওয়াশরুম থেকে কারোর শব্দ পেয়ে ন্যান এবার দরজায় কান লাগিয়ে শোনার চেষ্টা করছিল। অন্যদিকে হানও বুঝে যায় যে বাইরে কেউ দাঁড়িয়ে রয়েছে, তাই ও তাড়াতাড়ি দরজা খুললে ন্যান তো নিজেকে সামলাতে না পেরে হানের ওপর এসে পড়ে। যদিও হানকে এরকম শার্টলেস ভাবে দেখে ন্যান তো অনেক বেশি লজ্জায় পড়ে যায়, যে কারণে ও এবার বাইরে এসে ব্লাশ করছিল। তো ওকে রক্ষা করার জন্য ন্যান এবার বাইরে থেকেই হানকে থ্যাংক ইউ বলে বেরিয়ে যায়। তবে বাইরে এসে ন্যান দেখে ওর গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। তো এবার কি করবে সেটাই ভাবছিল, তখনই ওখানে একটা লোক আসে, যে কিনা ন্যানকে লিফট দেওয়ার কথা বললে ন্যান ওই লোকটার সাথে বেরিয়ে পড়ে। ওদিকে হান তখনও বসে ন্যানের কথাই ভাবছে। আর এখানেই আমরা জানতে পারি যে ওরা দুজন জঙ্গলের মধ্যে ঘুরছিল, তখনই কিছু গুন্ডাদের সাথে হানের ফাইট শুরু হয়ে যায়। তো গুন্ডারা হানকে প্রচন্ড ভাবে মেরে ন্যানকে ওদের সাথে নিয়ে গেছিল। আর ওই ফাইটের মাঝেই ন্যানের মাথায় চোট লাগার কারণে ন্যানের মেমোরি লস হয়েছিল, তাইও এখন হানকে চিনতে পারছে না। তো এইসব ভাবতে ভাবতে হান বেচারা অনেকটাই আপসেট হয়ে গেছিল। অন্যদিকে ন্যান ওই লোকটার সাথে গুন্ডাদের একটা ডেরায় এসে পৌঁছায়, যেখানে ও এবার নিজের হুলিয়া বদলে ওই ডেরার ভেতরে ঢুকে পড়েছিল। সাথে করে ও একটা ক্যামেরাও নিয়ে আসে, যাতে কিনা ও এখানকার সব 2 নম্বরী কাজের ভিডিও করতে পারে।
যদিও এর মধ্যেই গুন্ডাদের একজন ন্যানের কাছে ওই ক্যামেরাটা দেখে ফেলে, যে কারণে ওরা এবার ন্যানের সাথে খারাপ কাজ করতে শুরু করেছিল। ওরা সবাই মিলে ন্যানকে অনেক বেশি ড্রিঙ্ক করানোর চেষ্টা করে। অন্যদিকে হান এবার বাইরে এসে ন্যানকে কোথাও দেখতে না পেলেও ও দেখে যে ন্যানের গাড়িটা পাংচার হয়ে রয়েছে। এতে তো হান বুঝে গেছিল যে ন্যান হয়তো অন্য কারোর সাথেই চলে গেছে, যে কারণে ওর এবার ন্যানের জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল। তাই ও ন্যানের মোবাইল ট্রেস করে ওর লোকেশন জানতে পেরে যায়। যদিও ততক্ষণে গুন্ডারা ন্যানকে শেষ করার সব রকম বন্দোবস্ত করে ফেলে, কিন্তু এর মধ্যেই আমাদের হ্যান্ডসাম ক্যাপ্টেন ওখানে পৌঁছে যায়। আর সাথে করে ও টিমের লোকেদেরও নিয়ে এসেছিল, যারা কিনা ওই গুন্ডাগুলোকে আচ্ছা রকম ধোলাই দেয়। যদিও অনেক ড্রিঙ্ক করানোর কারণে ন্যানের কোনো হোশ ছিল না। তো হানের টিমের ছেলেরা ন্যানকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ওকে হেল্প করতে আসলেও ওরা বুঝে গেছিল যে হান ন্যানকে পছন্দ করে। তাই ওরা নিজেদের কাজের বাহানা বানালে হান এবার ন্যানকে নিয়ে আবার ওর ক্যাম্পে ফিরে আসে, যেখানে ন্যানের একটু একটু জ্ঞান ফিরলে ও এবার হানকে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে আগেও দেখেছি? যদিও হান ওর কোনো কথার উত্তর না দিয়েই ওই গুন্ডাগুলোকে মজা দেখানোর জন্য গুন্ডাদের ডেরায় এসে পৌঁছায়। আর এই গুন্ডার লিডারকে আচ্ছা রকম থ্রেট দিয়ে বলে, যদি নিজেদের ভালো চাও তবে কিনা ন্যানের থেকে দূরে থাকো, না হলে তোমাদের চাটনি বানাতে আমার বেশি সময় লাগবে না। তো এই গুন্ডার লিডার সত্যি হানকে অনেক বেশি ভয় পেত, তাই ও হানের সাথে কোনো রকম পাঙ্গা নেয় না। ওদিকে ন্যানের হুঁশ ফিরলে ও নিজের ড্রেস চেঞ্জ হয়েছে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবে, তবে কি হানি আমার ড্রেস চেঞ্জ করলো? এর মধ্যেই হানও রুমে আসে আর ও এবার ন্যানকে বলে, তুমি এখান থেকে চলে যাও, ওই গুন্ডাদের সাথে পাঙ্গা নিয়ে তোমার কোনো লাভ হবে না। তখনই ন্যান হানকে জিজ্ঞেস করে, আমার ড্রেস কে চেঞ্জ করেছে? এতে তো হান বলে দেয়, তোমার ড্রেস চেঞ্জ করার কোনো শখ আমার নেই, ওটা তো আমার ফ্রেন্ড করেছিল। এই শুনে ন্যান একটু রিল্যাক্স হয়। তো হান ন্যানকে ব্রেকফাস্ট করতে আসতে বললে ন্যান এবার ব্রেকফাস্টের জন্য বাইরে এসেছিল। যদিও ও হানের পাশে বসার আগেই ওই ডক্টর হানের পাশে বসে পড়ে, কারণ কি ও কোনো মতেই ওদের দুজনকে একসাথে দেখতে চায় না। তো ব্রেকফাস্ট করতে করতে ন্যান এবার হানের টিমের মেম্বারদের জিজ্ঞেস করে, আমি তোমাদের ইন্টারভিউ নিতে চাই, তো তোমরা কি আমাকে ইন্টারভিউ দেবে? আসলে ন্যান চাইছিল যদি হানরা ওকে ইন্টারভিউ দেয় তবে কিনা ওদের ব্যাপারে কিছু ইনভেস্টিগেশন করতে পারবে। যদিও হান এতে না করে দিলে ন্যান বলে, ঠিক আছে, তুমি আমাকে ইন্টারভিউ না দিলেও আমি ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করে নেব। এই বলে ন্যান একটা ফেক স্মাইল দেয়, যেটাতে বোঝা যায় যে ন্যানের মাথায় অন্য কোনো আইডিয়া চলছে। তার কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ন্যান হানের সিনিয়রকে ওখানে রেখেছে, আর সিনিয়রও এবার হানকে বলে ও যেন ন্যানের কাছে ইন্টারভিউ দেয়। যদিও হান ওর কাছে ইন্টারভিউ দিতে না চাইলেও সিনিয়রের কথা ও ফেলতে পারবে না, তাই হান এবার ইন্টারভিউর জন্য ন্যানকেও একটা শর্ত দেয় আর বলে, তুমি যদি কাল সকালে আমাদের সাথে ট্রেনিং করতে পারো তবে আমি তোমাকে ইন্টারভিউ দেব। আসলে হান ভেবেছিল ন্যানের মতো একটা কিউট মেয়ে এই পাহাড় বা জঙ্গলে ওদের সাথে ট্রেনিং এ যাবে না। যদিও ন্যান ওদের সাথে ট্রেনিং এ যেতে রাজি হয়ে গেলে পরের দিন ওরা সবাই একসাথে জঙ্গলের মধ্যে ট্রেনিং এ যায়, যেখানে হানের কালিগরা মনে করছিল হান হয়তো ইচ্ছাকৃতই ন্যানের সামনে এরকম রুড হওয়ার নাটক করছে, হতে পারে ও মনে মনে ন্যানের ক্লোজ যাওয়ার চেষ্টা করছে। তো তখনই চলতে চলতে ন্যান একটা জায়গায় এগোতে পারছিল না, তাই ও হানের থেকে হেল্প চাইলেও হান ওকে হেল্প না করেই এগিয়ে যায়। এই দেখে তো হানের টিম মেম্বাররা বুঝে গেছিল যে ওরা হানের ব্যাপারে ভুল ভাবছে। তখনই ওখানে ওই গুন্ডাদের দলের একটা লোক যে কিনা লুকিয়ে লুকিয়ে ওদের উপর নজর রাখছিল, তো ও লিডারকে ফোন করে জিজ্ঞেস করে যে ন্যানও এবার হানের সাথেই জঙ্গলে এসেছে, তো আমি কি এবার ন্যানকে মেরে দেব? এতে তো গুন্ডা লিডার ওকে ন্যানের কাছাকাছি একটা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়ার আইডিয়া দেয়। কিছুক্ষণ পর টিমের সবাই একটু এগিয়ে গেলে ন্যান একটা জায়গায় দাঁড়িয়ে ফটো তুলছিল, যা দেখে হানু ওর সাথে দাঁড়িয়ে যায়। তখনই ওই গুন্ডার লোকটা ন্যানের দিকে ওই বিষাক্ত সাপটা ছেড়ে দেয়। তো হান ওই সাপটাকে দেখে ন্যানকে সাবধান করলে ন্যান এবার লাফিয়ে হানের কোলে উঠে গেছিল। যদিও এইভাবে কোলে উঠে যাওয়ার কারণে ন্যান অনেকটাই লজ্জায় পড়ে এবার হানের কোল থেকে নেমে গেছিল। তো দূরে দাঁড়িয়ে টিমের বাকি মেম্বাররা ওদের দুজনকে এইভাবে দেখে ওরা তো এবার হানকে টিজ করতে শুরু করে, এমনকি ওরা ওই সিনটা বারবার ক্রিয়েট করে হানকে দেখাচ্ছিল। যদিও হানের অ্যাংরি লুক দেখে বেচারাগুলো তো অনেকটাই ভয় পেয়ে তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়।
তো পরে ওদের ট্রেনিং শেষ হয়ে গেলে ন্যান এবার বলে আমি আমার কথা রেখেছি, তো তোমাকেও এবার তোমার কথা মতো আমাকে ইন্টারভিউ দিতে হবে। এতে তো হান আর ওকে মানা করতে পারে না, যে কারণে ও এবার ন্যানের সাথে ইন্টারভিউর জন্য চলে যায়। ন্যান হানকে নিয়ে একটা জায়গায় আসে যেখানে ও হানের বিভিন্ন পোজে ফটো তুলছিল। যদিও হার্টলেস হওয়ার কারণে হান তো হাসতেই জানে না, তাই ন্যান ওকে হাসানোর চেষ্টা করে। আর তখনই হানের সেই ছোটবেলার কথা মনে পড়ে যখন কিনা স্কুল লাইফেও ন্যান ঠিক এইরকম ভাবেই হানকে হাসানোর চেষ্টা করত। পরে ওরা দুজন একটা উইশিং ট্রির সামনে আসে যেখানে কিনা ওরা ছোটবেলাতেও আসতো। তো এখানেই ন্যান একটা উইশ চেয়ে বলে আমি তোমার সাথে আবারও দেখা করতে চাই। যা শুনে হানও মনে মনে বলতে থাকে আমি তো কোনোদিন তোমার থেকে দূরে যেতে চাইনি, আর আমি চাই তোমার সব মেমোরি আবারও ফিরে আসুক যাতে কিনা তুমি আমাকে চিনতে পারো। পরে রাতের বেলা হান ন্যানকে নিয়ে ওই ভিলেজ ক্যাম্পে ফিরলে তখনই ওখানে ওই নামে একটা ছেলে আসে যে কিনা ন্যানের অনেক ভালো বন্ধু ছিল। তবে ও ন্যানকে পছন্দ করার কারণে হানের সাথে ওর একটা শত্রুতা শুরু হয়ে যায়। তো রাতের বেলা ডিনার করার সময় ওই ন্যানকে বলে ওকে এই জঙ্গল ছেড়ে শহরে ফিরে যাওয়া উচিত। এই শুনে তো হান অনেকটাই বেশি রেগে গিয়ে এবার ওয়েনকে বলে দেয় জঙ্গলের মধ্যে এই ক্যাম্পটাও অনেক সুন্দর, তো যদি ন্যান এখানে থাকতে চায় তাহলে ও ন্যানের এখানে থাকার সব ব্যবস্থা করে দেবে। এর মধ্যেই ওয়েন ন্যানকে ওর পাশে বসতে বললে হান ও ন্যানকে ওর পাশে বসতে বলে। তবে জানি ন্যান তো এবার ফেসে গেছিল যে ও কোন দিকে যাবে। তবে তখনই হানের ওই ডাক্তার ফ্রেন্ড ওখানে চলে আসে আর ও হানের পাশে বসে পড়লে ন্যান এবার ওয়েনের পাশে বসে। তো ওয়েন ন্যানের অনেক বেশি কেয়ার করে ওকে খাবার দিচ্ছিল, যা দেখে হানও এবার অনেকটাই রেগে গিয়ে ও ন্যানকে খাবার সার্ভ করে। ওয়েন আবারও ন্যানকে ওর সাথে ফিরে যাওয়ার জন্য বললে ন্যান এবার ওয়েনকে বলে দেয় যে ও যে কাজের জন্য এখানে এসেছে সেটা শেষ না করে ফিরে যাবে না। এই সুযোগেই হান ন্যানকে পরের দিন ওদের সাথে ট্রেনিং এ যেতে বললে ওয়েনও ওদের সাথে যাবে বলে ঠিক করে। আর পরের দিন ওরা সবাই যখন একসাথে যাচ্ছিল তখনই ন্যান বেসামাল হয়ে পড়ে যেতে গেলে এবার হান ওয়েনের আগেই ন্যানকে ধরে নেয়, যে কারণে ওয়েন তো অনেকটাই জেলাস ফিল করছিল। তো হান আর ওয়েনকে এইভাবে ফাইট করতে দেখে হানের টিম মেম্বাররা এবার বুঝে গেছিল ওয়েন ইচ্ছা করেই হান আর ন্যানের মাঝখানে আসার চেষ্টা করছে, যে কারণে ওরা এবার প্ল্যান করে ওয়েনকে বলে তোমার না পায়ে ব্যথা লেগেছে। এই বলতে বলতেই ওয়েনকে কাঁধে করে ওখান থেকে তুলে নিয়ে যায়। ওয়েন বেচারা তো বলতে থাকে যে না না আমার কিছু হয়নি, যদিও কেউ ওর কথা শুনলে তো। পরে হান যখন জঙ্গলের ফটো তুলছিল তখনও ন্যানেরও ফটো তুলে নেয়, যা দেখে ন্যান তো অনেক বেশি স্মাইল করছিল। তখনই ন্যান হানকে একটা ডায়েরি দেখিয়ে বলে আমার বাবাও এই ফরেস্টেই অফিসার ছিলেন, যদিও এই ফরেস্টে কাজ করতে গিয়ে ওনার মৃত্যু হয়েছে। তো আমি আমার বাবার মৃত্যুর খোঁজ খবর করার জন্যই এই ফরেস্টে এসেছি। তবে ছোটবেলার সবকিছু আমার মনে নেই, কারণ আমার একটা অ্যাক্সিডেন্টের কারণে মেমরি লস হয়ে গেছে। তো এইসব বলতে বলতেই ন্যান অনেক বেশি ইমোশনাল হয়ে গেলে হান তখনই ওকে হক করে নেয়। পরে রাতের বেলা ওরা আজ ওই জঙ্গলের মধ্যে ক্যাম্প করে থাকার ডিসিশন নেয়, যদিও ন্যান ও স্লিপিং ব্যাগ না নিয়ে আসার কারণে ও এবার কি করবে বুঝতে পারছিল না। তখনই হান ও ডক্টর ফ্রেন্ডকে জিজ্ঞেস করে তোমাকে তো আমি সবাইকে বলতে বলেছিলাম যে সবাই যেন নিজে স্লিপিং ব্যাগ নিয়ে আসে, তবে তুমি ন্যানকে এই কথা বলনি কেন? এতে তো ও বাহানা করে বলে দেয় যে আমি আসলে কাজের চাপে ন্যানকে এটা বলতে ভুলে গেছিলাম। তখনই ওয়েন ন্যানকে বলে তোমার কাছেও স্লিপিং ব্যাগ নেই আর আমার কাছেও নেই, তাহলে চলো আমরা দুজন আবারও ভিলেজে ফিরে যাই, কারণ রাতের বেলা আমরা এখানে থাকতে পারবো না। যদিও ন্যান ওয়েনকে বলে দেয় যে কোনো অসুবিধা নেই, আমি কারো না কারোর সাথে অ্যাডজাস্ট করে নেব, কারণ ও জানে যদিও এখন এখান থেকে চলে যায় তবে কিনা হান ওকে ইন্টারভিউ দেবে না। আর আগের ইন্টারভিউতে হান শুধুমাত্র ন্যানকে ওর ফটো তোলার পারমিশন দিয়েছিল, ও এখনো অব্দি ন্যানের প্রশ্নের কোনো উত্তর দেয়নি, তাই ও কোনো মতেই এই ক্যাম্প ছেড়ে যাবে না। পরে ন্যান হানের ওই ফ্রেন্ডের সাথে জল আনতে গেলে তখনই ওই ফ্রেন্ড বলে জঙ্গলে কিছু হার্বস আছে যেগুলো আমাদের কালেক্ট করতে হবে, তো তুমি কি আমার সাথে যাবে? তো ন্যান ওর সাথে যেতে রাজি হয়ে গেলে এবারও ন্যানকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। যদিও কিছুক্ষণ পর ও একাই ক্যাম্পে ফিরে আসে আর হানকে বলে ন্যানকে নাকি ও খুঁজে পাচ্ছে না।
এই শুনে তো সবাই অনেকটাই চিন্তায় পড়ে যায়। এমনকি ওয়েন তো ওকে বলতে থাকে, তুমি ইচ্ছাকৃতই ন্যানকে কোথাও ছেড়ে দিয়ে এসেছো। আর হানেরও সেটাই মনে হচ্ছিল। তবে মেয়েটা সাফাই দিয়ে বলে যে ন্যান হঠাৎই কোথাও উধাও হয়ে গেছে, এতে ওর কোনো দোষ নেই। এই শুনে এবার সবাই মিলে ন্যানকে খোঁজার জন্য যায়। ওদিকে ন্যান এবার জঙ্গলের মধ্যে রাস্তা খুঁজছিল, তখনই ওই গুন্ডার দলের লোকেরা ওকে ফলো করতে থাকে। তো ন্যান সেটা বুঝতে পেরে গেলে ও এবার ওই লোকটাকে আচ্ছা মতো ধোলাই দেয়। এমনকি ও তো ওই লোকটাকে গাছের সাথে বেঁধেও দিয়েছিল। আর এর মধ্যেই হান ওখানে পৌঁছে গেলে এবারও ওই লোকটাকে দেখে চিনতে পেরে যায় যে এটা তো ওই গুন্ডা দলেরই লোক। যদিও লোকটা তো কোনো মতেই এটা স্বীকার করছিল না, আরো বলে আমি তো এখানে হাঁটতে এসেছিলাম, এই মেয়েটাই তো আমাকে এইভাবে বেঁধে দিল। তো ওই লোকটার এরকম মিথ্যে কথা শুনে ন্যান অনেকটা বেশি রেগে গেলে হান এবার ওর হাত থেকে ছুরিটা নেওয়ার চেষ্টা করছিল। তবে তখনই ওই শয়তান লোকটা হানের উপর অ্যাটাক করে ওখান থেকে পালিয়ে যায়। এর মধ্যেই বাকি সব টিম মেম্বাররাও ওখানে পৌঁছে গেছিল। তো ওরা এবার ওই ডাক্তারকে অনেক বেশি কথা শোনায় যে ওর জন্যই ন্যান এরকম বিপদে পড়েছে, আর যদি ন্যানের কিছু হয়ে যেত তবে ও কি করতো। তো তখনই হান ওই ডক্টরকে বলে তোমাকে ন্যানের কাছে ক্ষমা চাইতে হবে, কারণ তোমার জন্যই ন্যান এরকম বিপদে পড়েছে। এতে তো ওই ডাক্তারকেও ন্যানের কাছে ক্ষমা চাইতে হয়, কিন্তু ও মনে মনে ন্যানের উপর আরো রেগে গেছিল। আর ও এবার ঠিক করে নেয় যে ও এবার ন্যানের সাথে বড়সড় কোনো বদলা নেবে। যদিও হানের ওর প্রতি এতটা কিউরনেস দেখে ন্যান অনেক বেশি খুশি হয়ে গেছিল। পরের রাতের বেলা হান ন্যানকে ওর বাড়িতে পৌঁছতে যাচ্ছিল, তখনই হান অনেক জোরে বাইক চালানোর কারণে ন্যান এবার ওকে শক্ত করে ধরে, যেটা কিনা হানেরও অনেক ভালো লাগছিল। তো যেতে যেতে ন্যান ওকে গল্প করে যে কিভাবে ও ছোটবেলায় ওর বাবার সাথে বাইকে করে যেত। তো ন্যানকে বাড়িতে ছাড়ার আগে হান ওকে নিয়ে একটা জায়গায় খাবার খাওয়াতে আসে, যেখানে বসে ন্যান এবার হানের সামনেই ওয়েনের অনেক বেশি প্রশংসা করছিল যে ওয়েন অনেক ভালো একজন মানুষ। একসময় ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তারপর থেকে ওয়েনই ওর খেয়াল রেখে চলেছে। তো ন্যানের মুখে ওয়েনের এরকম প্রশংসা শুনে হান তো প্রচন্ড জেলাস ফিল করে, আর ও এবার জেলাসির বশে ন্যানকে নিজের কাছে টেনে কিস করে নিয়েছিল। এতে তো ন্যান অনেক বেশি অবাক হয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই দূরে দাঁড়িয়ে ওয়েন ওদের দুজনকে ফলো করছে। ওদেরকে কিস করতে দেখে ওয়েন তো এবার হানের উপর প্রচন্ড রেগে গেছিল। এখান থেকেই আমরা পাস্টের ন্যানের অ্যাক্সিডেন্টের সিন দেখতে পাই, যেদিন কিনা গুন্ডারা ন্যানকে মেরেছিল তখন হান ওখানে আহত অবস্থায় পড়ে থাকলে ওয়েন ওখানে আসে, যে কিনা ন্যানকে সাথে নিয়ে হসপিটালে এসেছিল। তো ওয়েন আর হান একে অপরের বন্ধু ছিল, কিন্তু হসপিটালে আসার পর ওয়েন ন্যানকে হানের ব্যাপারে কিছুই বলে না। ও তো ন্যানকে মিথ্যে কথা বলে যে ওই নাকি ন্যানের জীবন বাঁচিয়েছে, আর ন্যানেরও মেমোরি লস হয়ে যাওয়ার কারণে ও ওয়েনের কথাগুলোকেই সত্যি বলে মেনে নেয়। প্রেজেন্টে হান আর ন্যান একসাথে অনেক বেশি এনজয় করে, ওরা তো একে অপরকে খাবারও খাইয়ে দেয়। ন্যান বুঝে গেছিল হান ওকে অনেক বেশি পছন্দ করতে শুরু করেছে, যদিও হান নিজের মুখে এই কথা স্বীকার করে না। তো রাতের বেলা হান ন্যানকে বাড়িতে ছেড়ে দিয়ে গেলে ওরা দুজনেই অনেকটা খুশি ছিল। ওদিকে গুন্ডাদের লিডার এবার ন্যানের বাবার ওই নোটবুকটা পেয়ে গেছিল, যেটা দেখে ওরা এবার ন্যানের আসল পরিচয় জানতে পেরে যায়, যে কারণে ওরা এবার ন্যানকে শেষ করার জন্য নতুন কোনো পরিকল্পনা আঁটতে শুরু করে। কারণ কি ন্যানের বাবার মৃত্যুর পেছনে কোথাও না কোথাও এই গুন্ডাগুলোরই হাত রয়েছে, তাই ন্যান যে ওদের বড় শত্রু এটা ওরা খুব ভালো মতো বুঝতে পেরে গেছিল। পরের দিন ন্যান আবারও হানের ওখানে এসে সবার জন্য কুকিং করতে যায়, যদিও আমাদের সুন্দরী ন্যান তো কুকিং এর লবডঙ্কা ছিল, তাই ও কোনো কিছু ঠিক মতো করতে না পারলে হান এবার ওকে হেল্প করতে আসে। তো অ্যাপ্রন নেওয়ার সময় হান ওর অনেকটাই ক্লোজ চলে আসলে ন্যান তো প্রচন্ড নার্ভাস হয়ে গেছিল। কিছুক্ষণ পর ন্যান প্রচন্ড চিন্তায় পড়ে সবাইকে এসে জিজ্ঞেস করে ওরা কি ন্যানের বাবার ওই ডায়েরিটা কোথাও দেখেছে। এতে তো সবাই না বললে ন্যানের চিন্তা তো আরো বেড়ে গেছিল। তো ন্যানের ডায়েরি খোঁজার জন্য হান এবার বেরিয়ে পড়ে, কিন্তু ও কোথাও ন্যানের ডায়েরি না পেয়ে এবার সোজা ওই গুন্ডারের কাছে পৌঁছে যায়, যাকে কিনা আগের দিন জঙ্গলে ন্যান আটকে রেখেছিল। যদিও ওই শয়তানটা পুরো বিষয়টা এড়িয়ে গেলে হান এবার ডায়েরি খোঁজার জন্য অন্য একটা জায়গায় আসে, যেখানে ওই ফরেস্টেরই অন্য এক গুন্ডার দল বসেছিল। তো হান চুপচাপ ওখান থেকে যেতে গেলে গুন্ডারা ওকে যেতে দেয় না।
আর ওকে বলে, আচ্ছা আপনি চলে এসেছেন, তো আমরা এবার ডিলটা ফাইনাল করব। এতে তো হান বুঝে গেছিল যে গুন্ডার দলের লোকেরা ওকে ওদের পার্টনার মনে করছে। তবে তখনই ওদের মধ্যে একজন বলে যে আপনার সাথে তো এখানে একজন মেয়েরও আসার কথা ছিল। এই বলতে বলতেই ওখানে ন্যানের এন্ট্রি হয়, যেখানে ন্যান তো এমন দেখানোর চেষ্টা করে যেন কিনা ও হানের গার্লফ্রেন্ড। এই দেখে এবার ওই গুন্ডা দলের লিডার ওদের সাথে ডিনার করতে বসে। এমনকি ও তো রাতের বেলা ওদের দুজনকে ওখানে থাকারও অফার দেয়। তো হান মনে করছিল হতে পারে এই ডায়েরিটা ওদের কাছেই আছে, তাই ও রাতের বেলা ওখানে থাকতে রাজি হয়ে যায়। কিন্তু ও এটা নিয়ে অনেক চিন্তা করছে যে ন্যান এখানে কেন এলো। ডিনারের পর ওরা রুমে গেলে ওই গুন্ডার লোকগুলো এবার ওদের ওপর নজর রাখছে। তো হান সেটা বুঝতে পারলে এবারও ন্যানের সাথে মিলে রোম্যান্স করার অভিনয় করে, যাতে কিনা ওই গুন্ডাগুলো ওদের ওপর সন্দেহ না করে। তো গুন্ডারাও বাইরে থেকে ওদের ইন্টিমেট হতে দেখে ওখান থেকে চলে যায়। পরে হান ন্যানকে একটা জায়গায় এনে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? এতে তো ন্যান বলে দেয়, আমি একজন রিপোর্টার, আর আমার কাছে খবর ছিল যে এখানে গুন্ডাদের কিছু 2 নম্বরই ডিল হবে, তাই আমি এখানে এসেছিলাম। আর আমরা যখন এখানে এসে গেছি তাহলে আমাদের ওদেরকে ধরতে হবে। যে কারণে পরের দিন হান আর ন্যান মিলে এবার ওই ডিল করার জন্য অন্য একটা জায়গায় চলে আসে, যেখানে গুন্ডা দলের লোক ওদের আটকে বলে ভেতরে শুধুমাত্র ম্যাডাম যেতে পারবে। কিন্তু হান কোনো মতেই ন্যানকে একা ভেতরে যেতে দেবে না, তাইও ওই গুন্ডাটাকে বুঝিয়ে সুঝিয়ে এবার ন্যানের সাথে ভেতরে চলে এসেছিল। তো ভেতরে আসা মাত্রই ওই দলের লিডার এবার ন্যানের ডায়েরিটা ওদের সামনে ফেলে আর বলে, আমরা জানি তোমরা এখানে কোনো ড্রিল করতে আসোনি, বরং কি তোমরা তো এই ডায়েরি নেওয়ার জন্যই এখানে এসেছিলে। আসলে ওই টাকলা গুন্ডাটা নিজেকে বাঁচানোর জন্য এই ডায়েরিটা অন্য দলের লোককে দিয়ে দিয়েছিল, যাতে কিনা ওরা এবার ন্যানকে শেষ করে দেয় আর ওই টাকলা নিজে বেঁচে যায়। তো তখনই ওই গুন্ডার লোকেরা চারিদিক থেকে ওদের দুজনকে ঘিরে নেয়, আর ওই গুন্ডার লিডার এবার ন্যানের ডায়েরিটা জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিলেও সময় মতো হান ওই ডায়েরিটা ধরে নেয়। যদিও ওখানে অনেক বেশি লোক থাকার কারণে এবার ওরা সবাই মিলে হানকে মারতে শুরু করে, কিন্তু হান ওদের কিছু করতে পারছিল না, কারণ গুন্ডার লিডার এবার ন্যানের গলায় ছুরি ধরে রেখেছিল। কিন্তু হানকে এরকম মার খেতে দেখে ন্যানও নিজেকে সামলাতে পারে না, তাইও লিডারকে ধাক্কা মেরে হানকে বাঁচানোর জন্য ওর ওপরে চলে আসে। আর তখনই একটা গুন্ডা চেয়ার দিয়ে হানকে মারতে গেলে আঘাতটা ন্যানের মাথায় লেগে যায়, যার ফলে এবার ন্যানের আবারও ওর অতীতের কথা মনে পড়তে থাকে, যেখানে ও আর হান একদিন জঙ্গলের মধ্যে ফটো তুলছিল। আর তখনই কিছু গুন্ডারা ওই জঙ্গলে 2 নম্বরী কাজের ডিল করতে আসে। তো ওরা দূর থেকে ওই গুন্ডাগুলোকে দেখে ফেললে গুন্ডারাও ওদের দেখে নিয়েছিল। পরে হান ন্যানকে নিয়ে আবার ওর বাড়িতে ফিরে আসে, যেখানে ন্যান হানকে বলে, আমার মনে হচ্ছে আমাদের আগেও কোথাও দেখা হয়েছিল। যদিও হান ন্যানের সব কথা শোনার পরেও ওকে কিছুই বলে না। ওদিকে ওই টাকলা গুন্ডাটা এবার ওর দলের লোককে বলে যে করেই হোক ন্যানকে এখান থেকে সরাতে হবে, কারণ আমি চাই না ন্যান আমার সত্যিটা জানতে পেরে যাক। তো এখানে ওই টাকলা কোন সত্যি গোপন করার কথা বলছে তা আমাদের এখনো জানানো হয়নি। পাশাপাশি সব সত্যি মনে পড়ে যাওয়ার কারণে ন্যান এবার ওয়েনের সাথে দেখা করে, আর ওকে তো অনেক রাগ দেখিয়ে বলে, তুমি কেন আমাকে মিথ্যে কথা বলেছিলে? সেদিন জঙ্গল থেকে তুমি নয় বরং হান আমার প্রাণ বাঁচায়। এই বলে ও ওয়েনকে রাগ দেখালে ওয়েন এবার হানের সাথে দেখা করতে আসে, আর ওকে বলে, তুমি কেন ন্যানকে সব সত্যিটা জানিয়ে দিয়েছো? তোমার জন্যই আজ ও আমাকে ঘেন্না করছে। এতে তো হান বলে দেয় যে আমি ওকে কিছুই বলিনি, আর আমি এটাও জানি না যে ওই সব ব্যাপারে কি করে জানলো। পরের দিন ন্যান এবার হানকে একটা টেম্পেলে দেখা করতে ডাকে, যেখানে ও হানের একটা উইশিং লিস্ট দেখিয়ে বলে, এখানে আমার নাম লেখা রয়েছে, তার মানে তুমি আগে থেকেই আমাকে চিনতে। তো সবকিছু জানার পরেও তুমি আমাকে কেন সত্যিটা বললে না? তুমি তো আমাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলেছ, তবে কি তুমি অতীতের সবকিছু ভুলে যেতে চাও? এই বলতে বলতে ন্যান এবার কাঁদতে শুরু করলে হান ওকে সরি বলে বলে, আমি আসলে চাইনি আমার জন্য তোমার লাইফ রিস্ক হোক, তাই আমি সবকিছু তোমার থেকে আড়াল করেছি। তো হানও এবার অনেকটাই ইমোশনাল হয়ে ন্যানকে বলে, আমি তোমাকে কোনোদিনই ভুলে যাইনি, আমি তো তোমার সাথে থাকার জন্য তুমি যে কলেজে পড়তে সেখানেও অ্যাডমিশন নিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে না চিনতে পেরে চলে গেছো। তো এইসব কথা শুনে ন্যানও এবার অনেক বেশি ইমোশনাল হয়ে হানকে জড়িয়ে ধরে। ওদিকে ওয়েন বেচারা অনেক বেশি আপসেট ছিল, কারণ ও ন্যানকে খুবই পছন্দ করত। তো ও ন্যানের কাছে সরি বললে ন্যান ওকে ক্ষমা করে দেয়, আর এটাও বলে যে আমি তোমার উপর রেগে নেই।
তো সবকিছু মনে পড়ে যাওয়ার কারণে ন্যান এবার হানের বাড়িতে শিফট করে গেছিল। আর ওরা দুজন একসাথে অনেক বেশি খুশিও ছিল। তো রাতের বেলা সব বন্ধুরা একসাথে গেম খেলছে, যেখানে ওরা ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলার সময় ন্যান তো হানের সামনে নিজের লাভ কনফ্রেস করেই ফেলে। পরে রাতের বেলা ন্যান যখন কাজ করছে তখনই হঠাৎ করে কেউ ওর গলা টিপে ধরে। যদিও তখনই হানের ঘুম ভাঙলে ও বুঝতে পারে এটা ওর একটা স্বপ্ন ছিল, কিন্তু ও ন্যানের জন্য অনেক বেশি চিন্তা হলে ও রাত্রিবেলায় ন্যানের সাথে দেখা করতে আসে, যেখানে ন্যান ওকে ওর জন্য আরো চিন্তা করতে বারণ করে। আর সাথে ও এবার হানকে খুব রোমান্টিক হইতে কিসও করেছিল। এতে তো হান বেচারা ব্লাশ করলেও ও ন্যানকে কিছুই বলে না। আর রাতের বেলা ওকে ওর রুমে ঘুম পাড়িয়ে এবার ও চুপচাপ ওকেই দেখছিল। তো পরদিন সকালে ন্যান ঘুম থেকে উঠলে এবার হানির সব টিমমেটরা তো ন্যানকেই দেখছে, কারণ ওরা মনে করছিল যে ন্যান আর হান আগের দিন রাত্রে একটা রোমান্টিক নাইট স্পেন্ড করেছে। যেটা বুঝতে পেরে ন্যান এবার অনেক লজ্জা পেয়ে ওখান থেকে আবারও রুমে চলে আসে। তো তখনই হান এসে ওকে বুঝিয়ে বলে কেউ তোমাকে নিয়ে খারাপ ভাবছে না, তো তুমি চলো নিচে ব্রেকফাস্ট করবে। তো হানের বলাতে ন্যান এবার আবারও নিচে আসে। আর সবাই যখন একসাথে ব্রেকফাস্ট করছিল তখনই ওদের মধ্যে একটা বেজ হয়, যেখানে ন্যান আর শিয়াকে ড্রিঙ্ক করতে হবে। যদিও হান ওদের দুজনের একজনকেও ড্রিঙ্ক করতে দেয় না, বরং সবাইকে দেখানোর জন্য ও এবার ওদের দুজনের ড্রিঙ্ক নিজেই খাচ্ছিল। আর কিছুক্ষণ পর ন্যানের পার্টনার কে হবে এই নিয়ে ওয়েন আর হানের মধ্যে কম্পিটিশন শুরু হয়, যেখানে ওরা দুজন বিভিন্ন রকম এক্সারসাইজ করছিল। এতে তো আমাদের হ্যান্ডসাম ক্যাপ্টেন জিতে গেলে এবারও সবার সামনে ন্যানকে কিস করে নেয়। পরে রাতের বেলা ন্যান হানকে বলে তুমি ইচ্ছা করেই ওয়েনের সাথে এমনটা করলে যাতে কিনা তুমি আমাকে ইমপ্রেস করতে পারো। তো ন্যানের এই কথা শুনে হান এবার ন্যানকে খুব রোমান্টিক ভাবে কিস করে নিয়েছিল। তো এখানেই ওদের দুজনের মধ্যে এবার রোম্যান্স শুরু হয়ে গেলে ওরা দুজন একসাথে একটা রোমান্টিক নাইট স্পেন্ড করে। পরদিন সকালে ন্যানের ঘুম ভাঙলে ও এবার হানকে দেখে অনেকটাই বেশি লজ্জা পাচ্ছিল, তাই ও ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে হানের থেকে লুকানোর চেষ্টা করলেও হান তো ওকে ধরে ফেলে আর ন্যানকে কোলে তুলে এবারও সোজা বেডে নিয়ে আসে। আর ওকে সক্স পরাতে পরাতে বলে তোমার এরকম খালি পায়ে ঘুরে বেড়ানো উচিত না। যদিও হানের বলা প্রত্যেকটা কথাতেই ন্যান তো প্রচন্ড লজ্জা পাচ্ছে। এই দেখে তো হান আবারও ন্যানের কাছে চলে আসে আর আবারও দুজনের মধ্যে রোম্যান্স শুরু হয়ে যায়। তো ধীরে ধীরে ওরা দুজন একে অপরের আরো বেশি ক্লোজ হচ্ছিল। কিছুদিন পর ন্যান হানের একটা পেনড্রাইভ দেখতে পায়। তো ওই পেনড্রাইভে থাকা ভিডিও চালালে ন্যান দেখে হান অনেকদিন ধরেই ওর জন্য একটা ভিডিও বানিয়েছিল, যেখানে হান ওদের প্রথম ভালোবাসা থেকে শুরু করে ন্যানের মেমোরি চলে যাওয়ার পর ও কিভাবে ওর পাশে ছিল এই সব কিছুই রেকর্ড করে। তো হানের এই ভিডিও দেখে ন্যান তো অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে। আর এর মধ্যেই হান বাড়ি ফিরে আসলে ন্যান এবার দৌড়ে গিয়ে ওকে হাগ করে নেয়। ন্যান তো কাঁদতে কাঁদতে হানকে বলছিল তুমি আর কখনো আমার থেকে দূরে যাবে না। এতে তো হানও ওকে বলে আমিও তোমার থেকে দূরে যেতে চাই না। ওদিকে হানের ওই ডক্টর ফ্রেন্ড যে কিনা ওদের দুজনকে একসাথে দেখে একদমই সহ্য করতে পারছিল না, তাই ও এবার ন্যানের ক্ষতি করার জন্য ওই টাকলা গুন্ডাটার দলের লোকের সাথে হাত মেলায়, যেখানে ওই লোকটা ন্যানের ক্ষতি করার একটা প্ল্যান আঁটলে ডক্টরও এবারও সাথ দেবে বলে ঠিক করে নিয়েছিল। পরে রাতের বেলা হান ন্যানকে খাইয়ে দিচ্ছিল আর তখনই হান ন্যানের দিকে এক নজরে তাকিয়ে থাকলে ন্যান ওকে জিজ্ঞেস করে তুমি আমাকে এরম করে কেন দেখছো। যদিও হান ওকে কিছু না বলে খুব রোমান্টিক ভাবে দেখেই যাচ্ছে। তো এর মধ্যেই ওখানে হানের ওই ডাক্তার ফ্রেন্ড চলে আসে, যে কিনা হানকে বলে একটা ইমার্জেন্সির কারণে তোমাকে আমার সাথে যেতে হবে। এই শুনে হান এবার ওর সাথে চলে গেলে তখনই ন্যানের কাছে একটা পার্সেল আসে আর ওই পার্সেলের মধ্যে ন্যানের কিছু ফটোগ্রাফ ছিল, যে গুন্ডারা কিভাবে ন্যানকে মলেস্ট করেছিল। তো হঠাৎই পুরনো এইসব ফটো দেখে ন্যান তো অনেকটাই ঘাবড়ে যায়। তবে তখনই ওর মনে পড়ে যে গুন্ডাগুলো যখন ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল তখনই হান ওকে বাঁচানোর জন্য আসে। এইসব মনে পড়ে ন্যান অনেকটাই ভয় পেয়ে গেলে তখনই ওর কাছে ওই গুন্ডা দলের লোকটা ফোন করে, যে কিনা ন্যানকে ওর সাথে দেখা করার জন্য থ্রেট দিয়ে বলে যদি তুমি আমার সাথে দেখা করতে না আসো তবে কিনা আমি এইসব ফটোগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেব। তারপর কি হবে সেটা তো তুমি জানো। যে কারণে ভয় পেয়ে ন্যান এবার একাই ওই লোকটার সাথে দেখা করতে আসে। আরও ওই লোকটাকে বলে তোমরা এইভাবে আমাকে ভয় দেখাতে পারবে না, কারণ আমি জানি আমার বাবার মৃত্যুর পেছনে তোমাদেরই হাত রয়েছে। আর আমার বাবার কোনো কার অ্যাক্সিডেন্ট হয়নি, বরং তোমরাই আমার বাবাকে মেরেছিলে। তো
তো ন্যান এইসব বলছিল আসলে ওই গুন্ডার দলের লোকটার থেকে এই সব কিছু স্বীকার করাতে চাইছিল, কারণ ওর কাছে ওর বাবার মৃত্যুর কোনো সঠিক এভিডেন্স ছিল না। যদিও ওই গুন্ডাটা এবার ন্যানের ব্যাগে লাগানো ক্যামেরাটা দেখে ফেলে, যে কারণে ও এবার ন্যানকে ওখানে বন্দি বানিয়ে নিয়েছিল। আর এর মধ্যেই হানের ওই ডাক্তার ফ্রেন্ড ওখানে চলে এলে গুন্ডাটা এবার হানের ফ্রেন্ডকে বলে, তুমি আমাদের ভিডিও করো আর আমি এবার ন্যানের সাথে এনজয় করব। তবে হানের ওই ডাক্তার ফ্রেন্ড এটা করতে ভয় পেলে এবার ওই গুন্ডাটা ওকে উস্কিয়ে বলে, তুমি তো চেয়েছিলে যে হান যেন তোমার কাছে থাকে, তো হানকে নিজের কাছে রাখতে হলে ন্যানকে এই দুনিয়া থেকে সরাতে হবে। তো তুমি যদি আমাকে এই কাজে হেল্প না করো তবে কি না হান কোনোদিনই তোমার হবে না। তো ওই ডাক্তার ফ্রেন্ড হানকে নিজের জীবনে চাইলেও ও কখনো ন্যানকে মারতে চায়নি, যে কারণে এবার ওই গুন্ডাটাকেই চকমা দিয়ে ন্যানকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর এর মধ্যে হানের টিমের লোকেরাও ওখানে পৌঁছে গেলে ওরা এবার ওই গুন্ডাটাকে হাতে না হাতে ধরে ফেলেছিল। যদিও এই সব কিছুর মাঝে ন্যান ওখানেই অজ্ঞান হয়ে গেলে হান ওকে তুলে বাড়ি নিয়ে আসে। আরও ন্যানকে সান্ত্বনা দিয়ে বলে, এরপর থেকে আমি আর তোমার কোনো ক্ষতি হতে দেব না, এই বলে ও ন্যানকে সান্ত্বনা দিচ্ছিল। আর এখানেই আমরা জানতে পারি যে গুন্ডাদের কাছে ন্যানকে মলেস্ট করার যে ফটোগুলো ছিল সেগুলো ওরা সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে দেয়, যে কারণে সবাই এবার ন্যানকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে থাকে। অন্যদিকে ওই টাকলা গুন্ডাটার দলের কিছু লোককে হান পুলিশে ধরিয়ে দেওয়ার কারণে ও এবার হান আর ন্যানের উপর অনেক বেশি রেগে গেছিল। পাশাপাশি ন্যানও ইন্টারনেটে ওর বিরুদ্ধে হওয়া ওইসব কন্ট্রোভার্সি থেকে বেরোনোর জন্য লাইভ স্ট্রিমিং করবে বলে ঠিক করে, যেখানে ওই গুন্ডাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণও সবাইকে দেখাবে বলে ঠিক করে নিয়েছিল। তবে হান ওকে এমনটা করতে বারণ করছিল, কারণ ওর এই লাইভ স্ট্রিমিং এ অনেক খারাপ খারাপ কথা বলবে, যেগুলো দেখে ন্যান অনেক বেশি আপসেট হয়ে যাবে। কিন্তু ন্যান হানকে বলে, আমি একজন রিপোর্টার, তাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো আমার কাজ। এই শুনে তো হানও আর ন্যানকে আটকায় না। পরে ন্যান ওর লাইভ স্ট্রিমিং এ আসা খারাপ খারাপ কমেন্ট গুলো পড়ে অনেক বেশি স্যাড হয়ে গেছিল। আর হানও ওকে এইরকম ভাবে দেখে একদমই সহ্য করতে পারছে না। তো ন্যানের মন ভালো করতে হান এবার ওকে কিস করতে আসলে তখনই ন্যানের ওই মলেস্টেশনের কথা মনে পড়ে, তাইও এবার হানকেও ধাক্কা মেরে দেয়। এতে তো বেচারা হানের মাথায় চোট লাগে, যা দেখে ন্যান এবার আরো বেশি আপসেট হয়ে গেলে হান ওকে হাক করে বলে, তুমি একদম এইসব নিয়ে ভেবো না। পরে ন্যানের কাছে থ্রেডের লেটার আসতে শুরু করে, যে লেটারগুলো দেখে ন্যান তো প্রচন্ড ভাবে আপসেট হয়ে যায়। আর হানেরও ন্যানকে এরকম আপসেট হতে দেখে একদমই ভালো লাগছিল না। তাইও এবারও টিমের মেম্বারদের সাথে মিলে একটা প্ল্যান করে যে ন্যানের জন্য আসা সমস্ত খারাপ লেটারগুলো এবার ওরা ভালো লেটারে পরিণত করবে, যাতে কিনা ন্যান বেশি আপসেট না হয়। পরের দিন ন্যানের কাছে অনেক ভালো ভালো লেটার আসে, যেগুলো পড়ে ন্যান তো অনেকটা খুশি হলেও কিছুক্ষণের মধ্যেই ও লক্ষ্য করে যে লেটারে প্রত্যেকটা হ্যান্ডরাইটিংই সেম। তাই ও হানের ডায়েরির সাথে ওই লেটারের হ্যান্ডরাইটিং মিলালে এবারও বুঝতে পেরে যায় এই লেটারগুলো আর অন্য কেউ নয়, বরং কি হানি ওকে লিখেছে। এতে তো বেচারি ন্যান আবারও অনেক বেশি আপসেট হয়ে গেছিল, যে কারণে ও এবার হানকে একটা গুড বাই চিঠি লিখে হানকে ছেড়ে শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পরে হান যখন ও লেটারটা পড়ছিল তো ন্যান সেখানে লিখে যায়, যদি আমি শহরে গিয়ে আবার অনেক ভালো ভালো কাজ করি তবেই কিনা লোকজন আমার ব্যাপারে এইসব খারাপ কথা বলা বন্ধ করে দেবে, তাই আমি তোমার থেকে দূরে গিয়ে কাজ করতে চাই, আর তুমিও আমাকে খুঁজতে আসবে না। এইসব পরে হান তো অনেকটাই বেশি আপসেট হয়ে গেছিল, তাই ও ন্যানকে ভোলার জন্য আবারও নিজের কাজে লেগে পড়ে, যেখানে কিনা ও এবার ঠিক করে নিয়েছিল যে ও জঙ্গল থেকে সব গুন্ডাদের তাড়িয়েই ছাড়বে। যদিও এইসব করতে গিয়ে হানও প্রচন্ড আহত হয়। তো রাতের বেলা ওয়েন ওর সাথে দেখা করতে আসে, আর ও হানকে বুঝিয়ে বলে, এর থেকে ভালো যে তুমি ন্যানকে নিজের মনের কথা জানাও। তো ওয়েন হানকে পরের দিন ওর সাথে একটা জায়গায় যেতে বলে, কারণ ওই দিনই ন্যানের বার্থডে ছিল। তো আমরা দেখি পরের দিন ওয়েন হানকে নিয়ে একটা টেম্পেলে এসেছে। তো ওই টেম্পেলে প্রে করে এবার হান ওই উইশিং ট্রির সামনে চলে আসে, যেখানে কিনা ও ন্যানের সাথে আগেও আসতো। তো ওখানে আসা মাত্রই হান দেখে ন্যান আগে থেকেই ওই ট্রির ওখানে দাঁড়িয়ে রয়েছে।
ন্যান এবার দৌড়ে গিয়ে হানকে হাক করে নেয়। তো এত মাস পর ন্যানোর সামনে আসার কারণে ওরা একে অপরকে কিস করে। আসলে ওয়েন ন্যানের সাথে প্ল্যান করেই হানকে এখানে নিয়ে এসেছিল। তো পরে হান ন্যানকে নিয়ে আবারও বাড়িতে ফিরলে এবার সবাই তো ওদের জন্য একটা ওয়েলকাম পার্টি রেখেছে, যেখানে কিনা ন্যানের জন্য ফুল থেকে শুরু করে সব রকম গিফট ছিল। তো এইসব দেখে ন্যান তো অনেক বেশি খুশি হয়ে যায়। যদিও এইসব গিফটের মধ্যেই হানের চোখ পড়ে ওখানে আসা একটা লেটারের ওপর, যে লেটারটা আসলে ওই টাকলা গুন্ডাটা পাঠিয়েছিল। তো এই লেটারটা দেখে হান তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত ও ওই টাকলা গুন্ডাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। আর বাড়ি ফিরে ন্যানকে হাক করে বলে এবার কেউ আর তোমার ক্ষতি করবে না। ওদিকে হানের ওই ডক্টর ফ্রেন্ড, যে কিনা এবার ওদের দুজনকে একসাথে দেখে অনেকটাই বেশি খুশি ছিল, ওইনোকে রাতের বেলা ডিনারে যেতে বললে ডক্টর ফ্রেন্ড তো অনেক সুন্দর করে রেডি হয়ে এসেছিল। আর ওকে দেখা মাত্রই ওইনের চোখ তো ওখানেই আটকে যায়, কারণ কি ও এবার ওই ডক্টরের ওপর ক্রাশ খেয়েছে। তো ওদের দুজনকে এক হতে দেখে এবার ন্যান আর হানও খুশি ছিল। কিছুদিন পর ওরা সবাই মিলে এবার পার্টিতে অনেকটাই এনজয় করছিল। পার্টি শেষে আমরা আবারও হান আর ন্যানের একটা রোমান্টিক নাইট সিন দেখি। পরের দিন ন্যানের ঘুম ভাঙলে হান এবার ওর জন্য নিজের হাতে ব্রেকফাস্ট বানায়। তো তখনই ন্যান ওকে রাগ দেখিয়ে বলে আমি তোমাকে নিজের লাভ কনফেস করলেও তুমি এখন অব্দি আমাকে লাভ কনফেস করনি। এই শুনে হান এবার ন্যানকে বাইরে নিয়ে আসে, যেখানে কিনা ওর বলদ বন্ধুগুলো ফায়ার ওয়ার্কসের বদলে বেলুন ফাটাচ্ছিল। এতে তো হান রেগে গেলে ওরা বলে দিনের বেলা ফায়ার ওয়ার্কস জ্বালিয়ে কোনো লাভ নেই, তাই আমরা বেলুন ফাটাচ্ছি। তো তখনই ওই বেলুনের শব্দের মাঝেই হান ন্যানকে ওর মনের কথা বলে ওকে বিয়ের জন্য প্রপোজ করে। আর ন্যানও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিলে তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে ছোটবেলা থেকেই ন্যান সবসময় হানের কেয়ার করতো। তো ওদের দুজনের এই হ্যাপি মোমেন্টের সাথে আমাদের এই ভিডিওটাও শেষ হয়ে যাচ্ছে। তো এই গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।